বেরোতে কি আদৌ পারবে ও কখনো? শেহজাদের ভারে নড়ে চড়ে উঠল আরশি। ফর্সা কপালে ভাঁজ পড়ল। বন্ধ চোখের ওপরে ভ্রুজোড়া এক হতেই সোজা হয়ে বসল শেহজাদ। অমনি মেয়েটারও নড়াচড়া বন্ধ হলো। তলিয়ে গেল সুখ নিদ্রায়। তবে ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলল, চুপচাপ থাকি বলে একবারে মাথায় পেয়ে বসেছিস, তাই না? তোর মতো 100টা জাম্বুমানের লিডার আমি। আয়, কত ভাব দেখাবি, আয়। ঠোঁট কামড়ে হাসল শেহজাদ। আরশির কপালে ওপর পড়ে থাকা চুলগুলো আঙুল দিয়ে ঠেলে কানের পিছনে নিল। অধর ছোঁয়ালো কপালের মাঝখানটায়। পরপর আলগোছে বুকে তুলে নিল ওকে। মেয়েটাকে বালিশে শুইয়ে ওর পাশে বসলো। আজ রাতে আর ঘুম হবে বলে মনে হয় না ওর। কি করবে তাহলে? আরশিকে দেখে দেখে পার করবে রাতটা। তক্ষুনি প্রেমিক প্রেমিক ভাবনাটা লুফে নিল প্রফেসরের মন। বউকে দেখে রাত পার করার মতো এমন সুযোগ মিস করার তো প্রশ্নই ওঠে না। সকাল হতে দেরি নেই। ভোরের আলোয় তুষার গলতে শুরু করেছে রাতের কাবে। আয়ানও চোখ মেলেছে কেবল। শ্বাসের গতিও এখন অনেকটাই শিথিল। কিন্তু যখনই উঠে বসতে যাবে তখনই ভার লাগলো হাতের ওপরটায়। সেখানে যে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ একজন। মনে পড়ল রাতের কথা। ওইটুকু মেয়ে নিজের কাঁধে আয়নের সবটুকু ভার ফেলে কিভাবে নিয়ে এসেছিল বাসায়। ভাগ্যিস একটু হলেও জ্ঞান ছিল তখন ওর। আয়ান আর ডাকলো না। সারা রাত নিশ্চয়ই চিন্তায় ঘুম হয়নি জারার। তাই তো বেঘরে ঘুমাচ্ছে এখন। তখনই তার স্বরে বেজে উঠল আয়ানের মুঠোফোনটা। ফোনের শব্দে ঘুম ভাঙল জারারও। ও উঠতেই ফের চোখ বুজে ফেলল আয়ান। সুস্থ হয়ে গেছে দেখলে যদি আবারও ছেড়ে যাওয়ার কথা বলে মেয়েটা। উঠে একবার ফোনের দিকে তাকিয়ে আরেকবার আয়নের দিকে তাকালো জারা। কপালে হাত রেখে তাপমাত্রা দেখলো। বুঝলো ডক্টরকে এখন আর ফোন করতে হবে না। যদিও বাসায় আনার পরপরই ডক্টর একটা সালবিউটামল ইনজেক্ট করে দিয়েছিল আয়ানকে, শ্বাসকষ্ট হচ্ছিল বলে। এখন শুধু একটু চোখে চোখে রাখতে হবে। যারা স্বস্তির শ্বাস ফেললো। উঠে দাঁড়াতে নিলেই কানে আসলো আয়নের কণ্ঠ। আই এম সরি বাটারফ্লাই। মায়া হলো ভীষণ মেয়েটার। আস্তে করে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? এবার উঠে বসলো আয়ানও। কণ্ঠে অনুতাপের জোয়ার। গলায় মুখ গুজে বলল, যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো না। যারা থামলো কিছুক্ষণের মধ্যে। পরপর জিজ্ঞেস করলো, আপনার কি এমন আগেও হয়েছে? আপনার ফ্যামিলি জানে আপনি যে এতটা অসুস্থ? মানুষটা হাসলো নিচের দিকে তাকিয়ে। আগে হয়েছে কি না? হ্যাঁ, অনেকবারই হয়েছে। আর মম ড্যাড তো আমি ছোট থাকতেই অ্যাক্সিডেন্টে মারা যান। তাই আপাতত ফ্যামিলি বলতে কিছু নেই আমার। তাই জানানোর প্রয়োজন বোধ করি না কাউকে। আয়নের হেমো চোখে চিকচিক করে উঠছে পানিতে। যারা বুঝে এই কষ্টটা। মা বাবা না থাকার কষ্ট ওর থেকে ভালো আর কেউ জানে না হয়তো। আজ আর বের হবেন না প্লিজ, রেস্ট নিন বাসায় বসে। মানুষটা মাথা তুলল। দুদিকে ঘাড় নাড়িয়ে বলল, না না, কাজ যেহেতু আছে বাইরে তো যেতেই হবে। তাছাড়া একা একা বাসায় বসে থাকলে বোর হব। মেয়েটার চোখ মুখ জুড়ে দোটানা। তবুও যেন হুট করে বলে ফেলল, চিন্তা নেই, আমিও বাসায় থাকবো আপনার সাথে আজকে। কিচেন ক্যাবিনেটের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আরশি। পরনে রাতের মিকি মাউস আঁকা টি শার্ট আর প্লাজো, যেটার ফাঁক ফোকর দিয়ে বেখেয়ালি উঁকি মারছে কিশোরীর ফর্সা গতর। ফোঁস করে শ্বাস ফেলল আরশি। সাইজে ছোট হওয়ার অন্যতম ঝামেলা এই উঁচু উঁচু ক্যাবিনেটগুলো। কোনো কিছু নামাতে গেলে শেহজাদকে ডেকে আনা ছাড়া উপায় থাকে না ওর। শেষমেশ কর্নফ্লেক্সের বয়ামটা নামাতে দু পায়ের আঙ্গুলে ভর দিল মেয়েটা। উঁচু হয়ে দাঁড়াতেই ভেবেছিল নামিয়ে ফেলবে, কিন্তু হলো না। তখনই পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরলো একজোড়া শক্ত হাত। হক চকালো আরশি। কিছু বলে ওঠার আগেই সে হাত জোড়া শূন্যে তুলল ওকে। আরশি ক্যাবিনেটের ওপরে হতেই বয়ামটা নিতেই পরপর নামিয়ে ফেলল ওকে শেহজাদ। আরশির চোখ দুটো বিস্ময়ে ফুটবল। ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক হয়ে আছে মানুষটাকে দেখে। কালো ভেস্ট আর সাদা শার্টে শেহজাদের মুখায়ব নিরেট।
গম্ভীর কণ্ঠে আওড়ালো। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি গাড়িতে এসো, বেশি দেরি করলে কিন্তু পরে ট্রেন পাবে না। আরশির চোয়ালে বিস্ময়ে ঝুলে আছে তখনও, কোমরের দুপাশে জ্বলছে ভীষণ। গাড়ির চাবি আর ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে সেদিকে তাকালো একবার লোকটা। আরশিকে ঈষৎরাঙা গাল দুটোকে পুরোপুরি টমেটো বানাতে যেন বলে উঠল। সামান্য কোমর ধরতেই যদি লাল হয়ে যাও, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। কথা খারাপ বলে আর অপেক্ষা করলো না শেহজাদ, ধুপধাপ পা ফেলে বেরিয়ে যেতেই তেতে উঠল আরশি। লোকটার খোঁচা দেওয়া কথার পিঠে ভেঙ্গিয়ে ভেঙ্গিয়ে বলল, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। নিজের চেহারাটা আয়নায় দেখেছে কখনো? পুরো তো জাম্বুবানের টিউব ভার্সন, আর আমাকে কিনা আসে খোঁচা মারতে। কত বড় সাহস এই ব্যাটার! পেন স্টেশন অপেক্ষা করছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে। এখান থেকে অ্যামট্রাক ট্রেনে করে শিকাগো পৌঁছবে ওরা। প্রায় 15-16 ঘন্টার রাস্তা, তাই সবার প্রস্তুতিও সেরকম। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে যেতে এক একজনের উচ্ছ্বাসের শেষ নেই। আরশি এসেছে মাত্র, তবে মনটা খারাপ ভীষণ। যারা শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করায় নিজেও আর ক্যাম্পিংয়ে যাওয়ার আগ্রহ পাচ্ছে না ও। ভার্সিটির কয়েকজন প্রফেসর সবার জন্য টিকিট কাটতে ব্যস্ত। শেহজাদও রয়েছে সেখানে, কিন্তু একটু পরপরে চোরা চোখে ভিড়ের ফাঁক ফোকর দিয়ে দেখছে আরশিকে। কালো ওভারকোট আর জিন্সে আজ যেন একটু বেশি কিউট লাগছে মেয়েটাকে। হাসলো ও, কিন্তু হুট করে রেজাকে আরশির কাছে দৌড়ে আসতে দেখে একটু আগে সেই হাসিতে ভাটা পড়লো শেহজাদের। গলার টাইটা এক হাতে ঢিলে করলো নিজেকে শান্ত করার উদ্দেশ্যে। মনে মনে ভাবলো, এই বিটকেল ছেলেটাকে কিছুতেই ট্রেনে ওর বইয়ের পাশে বসতে দেওয়া যাবে না, কিছুতেই না। সম্মানিত যাত্রীবৃন্দ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আমট্রাক ট্রেনটি পেন স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, তাই প্ল্যাটফর্ম নাম্বার 10 থেকে যাত্রীদের ট্রেনে ওঠার জন্য অনুরোধ করা হলো। পশ্চিমা ভাষায় ঘোষণাটি শোনা মাত্রই হুলস্থুল বাঁধল প্ল্যাটফর্মে। ট্রেনের সামনে ভিড় বাড়ল। সেই ভিড় ঠেলে শ্যামপুরুষের আর আরশি অবধি এসে পৌঁছানো হলো না। চোখের পলকে হারিয়ে গেল প্রিয় মুখটা। কার্ডবোর্ডের তৈরি কাপে দু হাতে দুটো ক্যারামেল ম্যাকিওটে নিয়ে দাঁড়ানো রেজা দীর্ঘশ্বাস ফেললো মন খারাপের। পরপর আনত মুখ বাঁকা হেসে ভাবল, এখানে কথা বলার সুযোগ হাতছাড়া হলো তো কি হয়েছে? আর যাই হোক, এতগুলো ঘন্টা তোমার পাশে বসার মতো সুযোগ হাতছাড়া করবো না আমি। লাল সাদা রঙের মিশেলে ঝকঝকে একটি ট্রেন। সব স্টুডেন্টদের সাথে আরশিও উঠল সেটায়, কিন্তু পরিপাটি ফ্লোরে পা রাখতেই হুট করে হাতের ব্যাগটা চলে গেল অন্য কারোর দখলে। চোর ভেবে ধক করে উঠল আরশির বুক। চকিত সেদিকে তাকাতেই কিশোরীর নজর আটকালো ফোল্ড করা শার্টের হাতায়। ভীত মুখখানা শটান হলো সহসায়। লাগেজ রাখার জায়গা ব্যাগটা রেখে আরশির দিকে দৃষ্টি ফেরালো শেহজাদ। দাম্ভিক অবয়বটি কানের কাছে ঝুঁকে বলল, সকালের মতো আপনার পার্সোনাল মইটা সার্ভিস দিতে পারছে না বলে মন খারাপ করবেন না মিসেস চার্লি চ্যাপলিন। সার্ভিস না দিতে পারলেও ব্যাগ কিন্তু ঠিকই উঠিয়ে দিয়েছি। ময়ের ব্যাপারটা প্রথমে আরশির মাথার উপর দিয়ে গেলেও আচানক অন্তপটে ভাসল শেহজাদের ওর কোমর জড়িয়ে ধরার মুহূর্ত। রক্ত জবারা মিছিল বের করলো কপল জুড়ে। লজ্জাটুকু মুখে আসন করার আগে টুপ করে ঠোক গেল ও। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, আমি 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 মিসেস চার্লি চ্যাপলিন। আপনি আমার হাইট নিয়ে খোটা দিলেন? তাহলে আপনি নিজে কত ইঞ্চি শুনি? ততক্ষণে শেহজাদের ডাক পড়েছে প্রফেসরদের মাঝে। তাদের জন্য প্রিমিয়াম ক্লাসের সিটের ব্যবস্থা করেছেন প্রিন্সিপাল, আর স্টুডেন্টদের জন্য নর্মাল ক্লাস। সেদিকটায় একবার তাকিয়ে ফের আরশির দিকে চাইতে ব্যস্ত চোখ দুটো। গিরির মতো গম্ভীর কণ্ঠ খাদে নামালো মুহূর্তেই। আশপাশ পরখ করে বলল, আমি কত ইঞ্চি সেটা জানার মতো লম্বা হওনি তুমি। আগে লম্বা হও, তারপর বলছি। লজ্জা নয়। আরশির ফর্সা কান লালচে হলো আক্রোশে। সেখান দিয়ে লাভার মতো ধোয়া বের করেই উধাও হলো মানুষটা। শেহজাদের হেয়ালি কথাগুলো ঢাকা পড়ল আরশির রাগের তোপে। মুখ ফুলে ছোটখাটো বেলুন হতেই অভিমান ক্ষণে ক্ষণে আওড়ালো। নিজে যে ট্রাফিক লাইটের মতো একটু পরপর রং বদলায়, সে বেলায় কিছু না।
আর আমি একটু সাইজে ছোট বলে একেবারে মিসেস চার্লি চ্যাপলিন বানিয়ে দিল। তবে এই দুঃখ মেনে নিতে খুব একটা বেগ পেতে হলো না কিশোরীর। ভাগ্য ভালো যে চার্লি আসলে ওর পছন্দের একটা ক্যারেক্টার। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গার প্রোফাইল পিকচারে এই লোকের ছবি দেওয়া। আর হাইট তো চাইলেও এখন আর 5 ফুটের বেশি বানাতে পারবে না ও। এসব ভাবতে ভাবতেই তীরের মতো মাথায় এসে বিঁধল অন্য প্রশ্ন। আমার এত সব পার্সোনাল বিষয়ে জাম্বুবানটা জেনে যাচ্ছে কি করে? যারার ক্লান্তি নেই, সকাল থেকে ছুটে ছুটে এটা ওটা করছে। লাইব্রেরি তো আছে, সাথে ফ্রিল্যান্সিং সাইডেও একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে গ্রাফিক ডিজাইনিং এর কাজ করবে বলে। সকালে কোনো রকম একটু খেয়ে ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে ডিজাইন করা শুরু করেছে মেয়েটা। খানিক বাদে পাশে চেয়ার টেনে বসলো আয়ান। মুখ কালো করে তাকালো জারার দিকে। লাইব্রেরি থেকে ছুটি পেয়েছে, ক্যাম্পিংয়ে যাওয়া ক্যান্সেল করেছে। কোথায় একটু আয়ানের সাথে বসে গল্প করবে। বর হিসেবে না হোক, বয়ফ্রেন্ড হিসেবে না হোক, বন্ধু হিসেবে না হোক, অন্তত একই ফ্ল্যাটের প্রতিবেশী হিসেবে। প্রতিবেশী থেকে এইটুকু কি চাইতে পারে না আয়ান? জারার দিকে তাকে লম্বা শ্বাস ফেললো অফিসার। সে দীর্ঘশ্বাস এক ঝাঁক মন খারাপ নিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। পড়াশোনার ফাঁকে মেয়েটাকে এত কিছু করতে দেখে পারছে না শুধু বলতে। তুমি বসে বসে শুধু একটা বার হুকুম করেই দেখো না বাটারফ্লাই, তোমার পায়ের সামনে আমি আমার জানটা এনে হাজির করে দেব। কিন্তু অবাধ্য মুখ ফসকে কথাটা বের হওয়া আর ফুসরত পেল না আজ। তার আগে ল্যাপটপে হাত চালাতে চালাতে যারা প্রশ্ন ছুড়ল। কিছু চিন্তা করছেন বুঝি? ভাবনায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ফুটে উঠল আয়ানের পুরুষালী গম্ভীর কণ্ঠেও। জড়ানো স্বর থেমে থেমে আওড়ালো। হ্যাঁ, না ভাবছিলাম অনেকদিন বিরিয়ানি খাইনি, আজ খেলে কেমন হয় বলো তো? আপনি একাই খান আপনার বিরিয়ানি? ঠোঁট টিপে ল্যাপটপ বন্ধ করলো মেয়েটা। মুখখানা এমন বানালো যেন বিরিয়ানি ওর সবচাইতে অপছন্দের খাবার। আয়ান ঘাবড়ালো, এই রে আবার বলে বসবে না তো? কিন্তু ও যে জারার সাথে লাঞ্চ করবে বলে ঠিক করে রেখেছে, সেটার কি হবে এবার? তখনই মানুষটাকে অবাক করে দিল ওই পাতলা ওষ্ঠপুট। একান ওকান জুড়ে হেসে বলল, আজকের বিরিয়ানিটা আমি রান্না করি, আপনি না হয় টেস্ট করেই বলবেন কেমন হয়েছে খেতে। জারার ওই সমুদ্রের মতো চোখের উপচে পড়া আবদার নাকচ করার ক্ষমতা আছে নাকি অফিসারের? তবুও চিন্তা হলো ওর। বিরিয়ানি রান্না তো অনেক ঝামেলার, যারা পারবে একা? কষ্ট হবে না এসব করতে গিয়ে? কণ্ঠ সেই উদ্বেগটুকু না লুকিয়ে বলে উঠল। আমি কাটাকুটি করে দেই তাহলে? জারার এক কথা। আজকের রান্না আমি করব, মানে আমিই করব। শুধু একটু কাটাকুটি করেই তো বিরিয়ানি ভালো হলে সব ক্রেডিট আপনি নিয়ে যাবেন। আয়ান বসা থেকে শটাং দাঁড়িয়ে গেল মেয়েটার কথায়। গলার চামড়া চিমটি দিয়ে ধরে বলল, এই দেখো, গলা ছুঁয়ে বলছি, একটু ক্রেডিট নেব না। এবারটায় মুখ চেপে ধরেও হাসি থামাতে পারল না যারা। কিশোরীর খিলখিল শব্দে সরব হলো আয়ানের অলিন্দের প্রতিটি প্রকোষ্ঠ। হেম চোখের তারায় গান শোনালো মেয়েটার প্রতি এক সিন্ধু সমান ভালোবাসা। আচ্ছা বেশ, করবেন না হয় রান্নায় হেল্প, কিন্তু তার আগে গোসল করে একটু ফ্রেশ হয়ে আসুন। কাল যে বরফের মধ্যে ওভাবে গড়াগড়ি খেলেন, তারপর কি একবারও গোসল করেছিলেন? ছি ছি, আপনার মতো বিদেশি বাদরের থেকে এটা আশা করা যায়? দেশি বাদর হলে তাও একটা কথা ছিল। পুরো কথাখানা খেয়াল না করেই বাধ্য ছেলের মতো মাথা কাত করলো আয়ান। ফের হেসে ফেলল যারা। সে দমফাটা হাসি স্বপ্নের মতো দেখে গেল এক বিমুগ্ধ তরুণ। নর্মাল ক্লাসে খানিকটা পেছনের দিকে মোটে 3টে সিট ফাঁকা। এক সাইডে 2টো পাশাপাশি আর অন্য সাইডে একটা। আর সে আর সময় নষ্ট করলো না, দ্রুত গিয়ে বসলো জানালার পাশের সিটটাতে। যদিও কাজ তোলার অনুমতি নেই, থাকলে ঠিকই তুলে ফেলতো ও। ওর পাশের সিটটা এখনো খালি। আর সে সেদিকে তাকে মন খারাপ হলো ভীষণ। যারা আসতে পারলে তো এখানে বসতো, কত শত গল্প করতো ওরা। ক্লাসের ফাঁকে তো সেভাবে কথা বলারই সময় পাওয়া যায় না। আচ্ছা, একটা ভিডিও কল দিলে কেমন হয় যারাকে? আসেনি তো কি হয়েছে, দেখতে তো পারবে। পরপরই ওভারকোটের পকেট হাতে ফোন বের করলো ও। মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে অপেক্ষা করতে লাগলো রিসিভ হওয়ার জন্য। এদিকে মাত্র গোসল সেরেছে আয়ান। স্বচ্ছ পানির ফোঁটা চুইয়ে পড়ছে কালো চুল বেয়ে।
শুধু কোমর থেকে হাঁটু অবধি একটা তোয়ালে জড়ানো তার, আর বাকি শরীর উদম। একবার এই হাতের মাসল তো আরেকবার অন্য হাতের মাসল দেখতে দেখতে বের হলো সে ওয়াশরুম থেকে। পেটানো শরীর নিয়ে গর্ব তার চোখে মুখে। তখনই ওর বেডসাইড টেবিলের উপর থাকা তারস্বর বেজে উঠল জারার ফোনটা। বেখেয়ালে রেখে গেছে হয়তো। আয়নের ঠোঁটে হাসি ফুটলো অমনি। কেমন একটা জামাই জামাই ফিল হচ্ছে না ওর? বউ রান্না করছে আর সে বউয়ের ফোন রিসিভ করে তার সামনে নিয়ে যাবে, বলবে, জান দেখো তো কে ফোন করেছে। এসব ভেবে লজ্জায় কুটি কুটি অফিসার নাচতে নাচতে হেঁটে আসলো টেবিল অবধি। কিন্তু হাতে ফোন নিতেই তার সমস্ত হাসি গায়েব। স্ক্রিনে বড় বড় করে ভাসছে চার্লি চ্যাপলিনের ছবি, সাথে নামের জায়গায় দুটো ইংরেজি অক্ষর বিএফ। তার পাশে আবার ভালোবাসার ইমোজি। আয়নের বুকের ভেতরটা শুকিয়ে মরুভূমি হলো সহসাই। প্রবঞ্চনার শিকার হওয়ার মনের মতো হু হু করে উঠল। বিএফ মানে তো বয়ফ্রেন্ড, সাথে আবার রেড লাভ, তার উপর ভিডিও কল। কিন্তু বিএফ তো হতে চেয়েছিল ও। সেখানেই চাপা সুটকি আবার কোত্থেকে আসলো? মানুষটা আবেগে ভেঙে পড়তে গিয়েও শক্ত হলো সহসা। মাসুলকে আর এমনি এমনি বানিয়েছে? অমর 100টা চার্লি চ্যাপলিন দিয়ে সকালে ব্রেকফাস্ট করে সে। এত সহজ না তার বাটারফ্লাইকে তার থেকে নিয়ে যাওয়া। চোখ মুখে পুলিশি ভাব এনে ফোনটা রিসিভ করলো আয়ান। ফ্রন্ট ক্যামেরা রাখলো হাতের মাসলের ওপর। আজ এই চার্লির গুষ্টি তুষ্টি যদি না বানিয়েছে ও, কিন্তু ফোন রিসিভ হতে অপর পাশে ভেসে উঠল একটা মেয়ের মুখ। ঘাবড়ে গেল মানুষটা। তাড়াহুড়োয় কল কাটতে গিয়ে মেঝেতে পড়ে গেল ফোনখানা। শব্দ শুনে দৌড়ে আসলো জারাও। একবার ফোন আর আরেকবার আয়নের চেহারা তাকাতে চোখ সরিয়ে নিল সে। অন্যদিকে ঘুরে জিজ্ঞেস করলো, ফোনটা পড়ে গেল কি করে? আমতা আমতা করলো অফিসার। কি বলবে সে? তোমার বান্ধবীকে ছেলে ভেবে হিংসে মাসল দেখেছে, আমার মোবাইলে ভেঙেছে। এত কিছুর পরেও যারা যা একটু নরম হয়েছিল, এসব শুনলে আবার রণমূর্তি ধারণ করবে না ও? আসলে বিএফ নামে কেউ একজন ফোন করেছিল তোমাকে, কেটে যাবে ভেবে রিসিভ করতে গিয়ে ফোনটা পড়ে গেছে হাত থেকে। ডাহা মিথ্যে কথা। কিন্তু পিঠ বাঁচানোর জন্য এর চেয়ে ভালো অজুহাত খুঁজে পেল না মানুষটা। ও আরশি ফোন করেছিল, তার মানে ওর নিকনেম বিএফ, আই মিন বেস্ট ফ্রেন্ড দিয়ে সেভ করে রেখেছি। আসলে আর কারোর সাথে তেমন মিশি না তো, বলতে গেলে ঘুরে ফিরে ওই একজনই বান্ধবী আমার। আয়নের মনে হলো মাথা ঠুকে মরে যেতে। যা করেছে তাতে যারার ওই একজন বান্ধবীও আর থাকলে হয়। কিন্তু পরক্ষণে আরশি নামটা কেমন চেনা চেনা লাগলো ওর কাছে। মনে পড়লো ওর বন্ধুর বইয়ের নামও তো আরশি। যারার বান্ধবী আর সে যাদের ওয়াইফ একই মেয়ে নয় তো? অপর পাশে কল রিসিভ হতে পাশে এসে দাঁড়ালো রেজা। সেদিকে ফিরে তাকানোই আয়নের মাসল টাসল আর দেখেনি আরশি। বন্ধু নয়, ক্লাসমেট হিসেবে যতটুকু সৌজন্য বোধ রেজার প্রাপ্য ততটুকু দেখিয়ে জিজ্ঞেস করলো পশ্চিমা ভাষায়, রেজা ভালো আছেন আপনি? ভালো নেই, কিন্তু যদি পাশে বসতে দাও তাহলে ভালো থাকতে পারি। মোটেই না। এই ছেলের হাবভাব এমনিতেই আরশি খুব বেশি সুবিধার মনে হয় না। আগে বুঝতে পারেনি, তবে এখন মনে হচ্ছে লোকটা কেমন আগ বাড়িয়ে গায়ে পড়ার স্বভাবের। কিন্তু মুখের উপর না করবে কিভাবে? যারা আসলে তো তাও বলতে পারতো যে যারা বসবে এখানে। তাগাদা দেখালো রেজা। পশ্চিমা ভাষায় আবার বলল, যারা যে আসবে না সেটা আমি জানি, সুতরাং কোনো অজুহাত দিয়ে লাভ নেই। সকালে মেসেজে কথা হয়েছে ওর সাথে আমার। অপ্রস্তুত হাসলো কিশোরী। অস্বস্তি হচ্ছে ভীষণ। কিন্তু কি আশ্চর্য, এই অস্বস্তি তো সে যাদের বেলায় হয় না। ওই মানুষটার পাশে তো ঘুমোলো রাতে, কই একটুও তো খারাপ লাগেনি। আরো কি এক অজানা প্রশান্তিতে ঘুম ভেঙেছে সকালে। অথচ এখন লোকটা আর ওর উত্তরের অপেক্ষায় নেই। এগিয়ে আসলো আরশির পাশে বসার জন্য। তক্ষুনি পেছন থেকে কেউ একজন শক্ত হাতে থাবা বসালো রেজার বাহুতে। ঘুরে তাকালো সে। হঠাৎ করে সে জাতকে দেখে ভরকে গেল কিছুটা। মানুষটার থমথমে মুখের গড়ন আর দাপুটে অবয়ব ঝাঁকি দিয়ে কাঁপুনি তুলল ওর হাঁটুতে। কম্পিত কণ্ঠ বিদেশি ভাষায় আওড়ালো, প্রফেসর আপনি কিছু বলবেন? শেহজাদের হিমশীতল স্বর। দাঁতে দাঁত পিষে বলল, আর এক পাও এগোলে হাত ভেঙে ধরিয়ে দেবো তোর। তখন আর আমার বইয়ের পাশে নয়, ডিরেক্ট জমদূতের পাশে গিয়ে বসতে হবে তোকে।
খুঁড়ির মতো ধারালো দৃষ্টির সামনে দাঁড়িয়ে রেজা। বাংলা না বুঝলেও এটুকু বুঝেছে যে আরশির পাশে বসতে চাওয়াই ওর উপর শেহজাদের চড়াও হওয়ার কারণ। তবুও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড ইউ জাস্ট সে প্রফেসর?